তো যদি 10% 12% যদি আমার গ্রোথ হয়ে থাকে আর আমি ইন্টারেস্ট পে করছি 10%, তো আমার কাছে প্রফিট কিছু মিউচুয়াল ফান্ড বা যে কোনো রিস্ক ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট যেটাকে বলা হয়, এরা পুরোটাই চিন্তা ভাবনা। আমি সবসময় বলি কেন এই 5 বছর 10 বছর 15 বছরের মধ্যে মাঝে মধ্যে সফলটাও দরকার আছে। কোনো একটা ফান্ড হয়তো পারফর্ম করছে না, কিন্তু আমি দেখছি না, আমার অ্যাপটা খুলছে, আমি অ্যাপটা খুলে দেখছি এই তো ঠিক আছে, এটা মাইনাস এটা প্লাস, একটা ভাবনা চিন্তা করে আমি আবার রেখে দিচ্ছি। কিন্তু যেগুলো মাইনাসে আছে, কেন মাইনাসে আছে? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ভার্সেস এসআইপি ইনভেস্টমেন্ট, আপনি কি বলবেন? আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি দেখেন যারা রিয়েল এস্টেট ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করেন, তারা হয়তো আমার কথাতে খুব একটা খুশি হবেন না। বিষয়টা হচ্ছে যে যখন আমরা কোনো ফ্ল্যাটে ইনভেস্ট করি, রিয়েল এস্টেট বলতে আমাদের প্রথমেই মাথায় আসে ফ্ল্যাট, জমি আসে না কিন্তু, রাইট? এবার ফ্ল্যাটটা যখন আমি কিনতে যাই 20% আমি ডাউন পেমেন্ট করি, 80% আমি নিচ্ছি কি লোন। এবার আমি লোনের একটা ইন্টারেস্ট পে করছি। আর আমার ওয়েস্ট বেঙ্গলে এই প্রপার্টিটার একটা গ্রোথের পার্সেন্টেজ মোটামুটি আমরা দেখেছি যে লাস্ট 10 বছরের পার্সেন্টেজ হচ্ছে নট মোর দ্যান 10% 12% রিয়েল এস্টেটে। তো যদি 10% 12% যদি আমার গ্রোথ হয়ে থাকে আর আমি ইন্টারেস্ট পে করছি 10%, তো আমার কাছে প্রফিট কিছু, কিন্তু আমার কাছে একটা মনের সান্ত্বনা বা শান্তি যে অ্যাটলিস্ট আমি একটা ফ্ল্যাট বানিয়েছি। তো এইটা যদি হয় তাহলে কিন্তু যদি আপনি অঙ্ক তো কখনো অন্য কিছুভাবে কোনো ইমোশন সেন্টিমেন্ট দিয়ে আপনি অঙ্ককে বোঝাতে পারবেন না, অঙ্কই হয়। তো সেই অঙ্কের খাতায় কিন্তু ওটা আপনি প্লাসে নন, কিন্তু সেন্টিমেন্টের জায়গায় কি আমি একটা ফ্ল্যাট বানিয়েছি। তো যদি আপনি ইনস্ট্রুমেন্ট হিসেবে যদি দেখেন, ফ্ল্যাট ইনস্ট্রুমেন্ট ইজ নট অ্যাট অল রাইট অর কারেক্ট, রাদার এসআইপি অনেক বেটার আপনার জন্য। কেন মাঝখানে যদি মনে হয় যে আমি কোনো ইমার্জেন্সিতে আটকে গেছি, আপনি টাকা তুলতে পারেন। অ্যান্ড এর একটা কিন্তু ইতিহাস রয়েছে পুরনো, যে 10% 12% কি 15% ইতিহাস রয়েছে, সেটাকে নিয়ে আপনি নিজের কন্ট্রোলে আপনি প্ল্যান করতে পারবেন উইথ ইয়োর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অথবা আপনি নিজেই হয়তো চর্চা করে হয়তো এগোতে পারেন। যেখানে কিন্তু আমি ফ্ল্যাটে ঢুকলে পরে আমি মাঝ রাস্তা দিয়ে বেরোতে পারি না, কারণ একটা ফ্ল্যাটকে দুম করে সেল করতে চাইলে আমি সেল করতে পারি না। হ্যাঁ, ইনফ্যাক্ট আরেকটা বড় বিষয় হচ্ছে এসআইপির ক্ষেত্রে তো আমার কাছে অ্যামাউন্টটা নির্দিষ্ট। ফ্ল্যাটের ক্ষেত্রে আমি যখন কোনো কাস্টমার আসবে, তখন এই কাস্টমারটা যদি 20 লাখ বলে, আর একটা কাস্টমার 25 বলবে, আর একটা কাস্টমার 23 বলবে। সুতরাং ওটা ইন্ডিভিজুয়াল লেভেলে রেগুলেটেড হচ্ছে। কারেক্ট। আর এসআইপিটা একটা সেবিও আছে বা একটা মার্কেট লেভেলে রেগুলেটেড হচ্ছে, যেটার একটা রেগুলেটরি বডি রয়েছে। এক্স্যাক্টলি। এবার রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আমি বলছি যে অনেকে, মানে আপনার থেকে আমি আর একটা জিনিস জানতে চাইছি যে আপনি এতদিন ধরে ক্লায়েন্টদের হ্যান্ডেল করছেন, সাধারণত মানুষের ইনভেস্টমেন্ট সম্পর্কে কি কি ভুল ধারণাগুলো আছে আপনার কি মনে হয়? প্রথম ভুল ধারণা হচ্ছে যে আমি এমন কোনো ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করব না যেখানে আমার রিস্ক আছে। যেটা ধারণাটা একটু হলেও ভেঙেছে আজকের দিনে। রিস্ক বলে কিছু নেই, শব্দটা হচ্ছে চিন্তাভাবনা। এই মিউচুয়াল ফান্ড বা যে কোনো রিস্ক ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট যেটাকে বলা হয়, এরা পুরোটাই চিন্তাভাবনা। আমি সবসময় বলি কেন আপনি এক্সপেক্ট করছেন 20% রিটার্ন পাবেন, কিন্তু মার্কেটের পুরনো ইতিহাস বলছে যে এই ফান্ডটা 10% বা 12% বা 15% বেশি গ্রোথ দেয়নি, কিন্তু আপনার এক্সপেকটেশন আমি 20% পাবো। আপনি পেয়েছেন 15, উইচ ইজ ভেরি গুড, কিন্তু আপনার এক্সপেকটেশনকে রিচ করতে পারেননি, মানে 20% রিচ করতে পারেননি। সেইটা হচ্ছে রিস্ক। কিন্তু আপনি যদি ভাবেন যে আমি 10% পাবো, আর 10% অনুযায়ী আমি সেই অনুযায়ী টাকাটাকে রাখবো, মানে লেটসে আমার গোল হচ্ছে 50 লক্ষ টাকার, কি 10 লক্ষ টাকার, কি 5 লক্ষ টাকার, ডাউন দি লাইন 5 ইয়ার্সে কি 10 ইয়ার্সে, এই 10 বছরে 10 লক্ষ টাকা জমাতে গেলে 10% যদি আমি অ্যাজিউম করি, তাহলে যে টাকাটা জমা দিতে হবে প্রত্যেক মাসে, সেই টাকাটা দিয়ে আমি যদি প্রপারলি যদি আমি উইদাউট এনি উইথড্র যদি আমি এগোতে থাকি, তাহলে এই 10 লক্ষ টাকা আমি রিচ করতে পারি। কিন্তু আমি যদি এক্সপেকটেশন রাখি যে এইটা আমি 15% গ্রোথে পাবো, কিন্তু 15% দিল না, সেটাই আমার কাছে রিস্ক। তো আমি যদি 10% ভেবে যাই আর 10% অনুযায়ী যে টাকাটা দিচ্ছিলাম সেই টাকাটা যদি আমি রিটার্ন পেয়ে যাই, তাহলে তো বাস নাথিং লাইক। ক্লিয়ার হলো। কিন্তু আমার একটা জিনিস বলার আছে মানুষকে, সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ রিটার্ন। মোবাইলে বিভিন্ন ক্যালকুলেটর আছে, সেই ক্যালকুলেটরে মানুষ, আপনি যেহেতু বললেন যে 30% এক্সপেকটেশন, মানুষ 25 দিয়ে একবার দেখে, 30 দিয়ে একবার দেখে। এবার
পাওয়ার অফ কম্পাউন্ডিং এর জন্য 30 আর 31-এর অনেকটা তফাৎ হয়েছে। এসআইপিতে এক্সপেক্টেড এই যে মার্কেট আছে, অন্তত ভগবান ছাড়া কেউ বলতে পারবে না যদিও আগামী 10 বছর, তাও মোটামুটি এক্সপেক্টেড রিটার্ন আমার কত রাখা উচিত, আমি কতই রাখবো? 3 ভাগে ভাগ করতে পারি আমরা টেনিওরটাকে। বিলো 5 years, 5 to 10 years, 10 years অ্যান্ড অ্যাবভ। যদি বিলো 5 years হয় তাহলে আমার ইনস্ট্রুমেন্টগুলো হওয়া উচিত সেই রকমই, যেগুলো একটু কনজারভেটিভ। কনজারভেটিভ ইন দ্য সেন্স মানে অ্যাটলিস্ট রেশিওটা যেন ইকুইটির দিকে না বেশি থাকে, ডেটের দিকে একটু বেশি থাকে, সো দ্যাট আমার 5 বছরের মধ্যে যদি কোনো রকম দরকার লাগে যে গোলটা রিচ করতে চাইছি, সে যেন ঠিকঠাক করে আমি রিচ করতে পারি। এই ক্ষেত্রে আমি বলবো 8 to 10% ম্যাক্স চিন্তাভাবনা করা উচিত। 5 years to 10 years যদি আমি ধরি তাহলে 10% to 12% যাওয়া যেতে পারে, ভাবনা চিন্তার জায়গায় আমি যেতে পারি, এক্সপেকটেশনটা ওখানে রাখা উচিত। আর 10 years অ্যান্ড অ্যাবভ যদি যাই তাহলে হয়তো আমি 15% ভাবনা চিন্তা করতে পারি, যদি আমার কাছে সেই ক্ষমতা থাকে যে আমি একটু সামান্য বেশি টাকা দেবো, তাতে আমি 12% করে আমি এক্সপেকটেশন রাখবো আমার, তাহলে আরও বেশি জিনিসটা আমার কাছে অনেক মানে কি বলবো রিচেবল আমার কাছে গোলটা, এবং আমার রিস্কটা একটু কম হয়ে যায়। কিন্তু আমি বলবো যে 15% আপনি ভাবতেই পারেন 10 years-এর ওপর। সেক্ষেত্রে কি রিটার্ন জেনারেট বেটার করার জন্য কিছু ট্রিক্স ইউজ করা যেতে পারে? মানে যেমন ধরুন আচ্ছা মানে ধরুন ফান্ড চেঞ্জ করলো, বা যখন ডিপ মার্কেট রয়েছে তখন কিছু টাকা এক্সট্রা লিকুইড ওখানে ইনক্লুড করলো, এই ধরনের কি কি স্ট্র্যাটেজি হতে পারে? স্ট্র্যাটেজিটা সবসময়ই হওয়া উচিত, সেটা 5 বছর হোক, 10 বছর হোক, বা 10 বছরের উপরেই হোক না কেন, ফান্ডটাকে আপনি যেমন চুজ করছেন প্রথম দিনকে, সেই দিনকে ফান্ডটা পারফর্ম করছিল আগের 15 বছর বা 20 বছরের হিসাবে। এবার এই ফান্ডটা পারফর্ম করছে, আগামী 5 বছর পারফর্ম করবে কি না সেটা আপনার জানা নেই, কিন্তু আপনার তার পুরনো ইতিহাস ধরে আপনি শুরু করেছেন ইনভেস্ট করা। এবার এই মাঝখানের 5টা বছর কিন্তু আপনাকে এর মধ্যে থাকতে হবে, আপনাকে অবজার্ভ করতে হবে, ইদার আপনি করুন অথবা কোনো একজন এক্সপার্ট করুন আপনার বিহাফে। এই 5 বছর, 10 বছর, 15 বছরের মধ্যে মাঝে মধ্যে সফলটাও দরকার আছে, কারণ কোনো একটা ফান্ড হয়তো পারফর্ম করছে না, কিন্তু আমি দেখছি না, আমার অ্যাপটা খুলছে, আমি অ্যাপটা খুলে দেখছি এই তো ঠিক আছে, এটা মাইনাস এটা প্লাস, একটা ভাবনা চিন্তা করে আমি আবার রেখে দিচ্ছি। কিন্তু যেগুলো মাইনাসে আছে, কেন মাইনাসে আছে, যদি প্লাসেও আছে কিন্তু অ্যাকর্ডিং টু মার্কেট সেই রিটার্নটা দিচ্ছে না, তাহলে তার কোয়ার্টার র্যাঙ্কিংটা দেখতে হবে যে এই মুহূর্তে তার র্যাঙ্কিং কী ফান্ডগুলোর, তার ভবিষ্যৎ কী। এই ভবিষ্যৎটাকে যদি অ্যানালিসিস করে যদি সেই এক্সপার্টিসটা যদি আপনার থাকে, তাহলে মাঝে মধ্যে সফল করলে পরে বিষয়টা এগিয়ে যেতে পারে। যদি আপনি এক্সাম্পল দেখেন দিই আমি, আপনি যদি একটা গাছ, যদি আপনি প্রথমে একটা চারা যদি পোঁতেন একটা টবে, কিছুদিন পরে আপনি জল দেবেন, খালি জল দেবেন কি না, সারও দেবো। সারটা দেওয়ার সময় কী করবো, আমি মাটিটাকে একটু খুঁড়ে নেবো। এটাই চার্নিং, এটাই সফল। নিচের মাটিটা ওপরে আসছে, ওপরে মাটিটা নিচে যাচ্ছে। তো মিউচুয়াল ফান্ড এটা সারা বছর সবসময়তেই করা উচিত, দেখা উচিত। সবসময় বলবো না যে আপনি তুলে আবার নতুন করে ইনভেস্ট করছেন বা কিছু, কিন্তু দেখাটা উচিত যে আমার এই ফান্ডগুলো সবটা ঠিকঠাক পারফর্ম করছে কিনা সবসময়।